ইলেকট্রোম্যাগনেটিজমের আজকে আমরা পড়ব অ্যাম্পেয়ারের বদ্ধপথের সূত্র বা চক্রীয় সূত্র। তোমরা এর আগে কোনো তড়িৎবাহী তার দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য সেই তার থেকে আর দূরত্বের কোনো পয়েন্টে, ধরো এই পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটার আমরা নাম দিলাম পি, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড তোমরা বের করতে কোন লর সাহায্যে, সেটা হচ্ছে বায়োসাভার ল, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখন ওই লটি দিয়ে বা বায়োসাভার্টের সূত্রটি দিয়ে আমরা যখন কোনো তড়িৎবাহী তারের জন্য সেই তার থেকে আর দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড আমরা নির্ণয় করব, তখন তোমরা দেখেছো সেখানে ইন্টিগ্রেশনের সাহায্য আমাদের নিতে হয়, ফলে ক্যালকুলেশনটি কিছুটা দীর্ঘ হয়। আমরা যদি কোনো তড়িৎবাহী তারের জন্য সেই তারের আশেপাশের কোনো অঞ্চলে সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ডের মান চট করে বের করতে চাই চটজলদি, তাহলে আমরা এই সূত্রটির সাহায্যে নেব, অ্যাম্পেয়ারের বদ্ধপথের সূত্র বা চক্রীয় সূত্র। তাহলে অ্যাম্পেয়ারের বদ্ধপথের সূত্র বা অ্যাম্পেয়ার সার্কিটাল লর সাহায্যে আমরা কি জানতে পারি, এই লটি থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বি নির্ণয় করতে পারি এবং সেটি খুব কুইক এবং চটজলদি নির্ণীত হয়। এখন আমরা শিখে নিই যে অ্যাম্পেয়ারের বদ্ধপথের সূত্রে কি বলা আছে। অ্যাম্পেয়ারের বদ্ধপথের সূত্র আমরা একটু স্থির তড়িতের সঙ্গে তুলনা করে করে পড়ব। দেখো, এখানে স্থির তড়িৎ এবং চুম্বকত্বের কিছু তুলনা তোমাদের আমি দেখাচ্ছি। স্থির তড়িতের ক্ষেত্রে আমরা তড়িৎ ক্ষেত্র ই নির্ণয় করি এবং তড়িৎ চুম্বকত্বের ক্ষেত্রে একই রকমভাবে আমাদের চৌম্বক ক্ষেত্র বি নির্ণয় করতে হয়। স্থির তড়িতে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র আমরা কুলম্বের সূত্রের সাহায্যে যখন নির্ণয় করতাম, সেটি আকারে অনেক বড় হতো, ফলে আমরা খুব সংক্ষেপে গাউসের সূত্রের সাহায্যে চটজলদি তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতাম। একইভাবে তড়িৎ চুম্বকত্বের ক্ষেত্রে অ্যাম্পেয়ার সার্কিটাল ল বা অ্যাম্পেয়ারের বদ্ধপথের সূত্রের সাহায্যে আমরা চটজলদি ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে পারি। অর্থাৎ স্থির তড়িতে গাউসের সূত্রটি যেমন ছিল, তড়িৎ চুম্বকত্বের ক্ষেত্রে অ্যাম্পেয়ারের বদ্ধপথের সূত্রটি ঠিক তেমনই রোল পালন করে। এবার আমরা দেখি গাউসের সূত্রে কি বলা ছিল। গাউসের সূত্রে একটি চার্জ ছিল কিউ, যার জন্যে তার আশেপাশের অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল। আর এখানে স্থির তড়িতের ক্ষেত্রে, তড়িৎ চুম্বকত্বের ক্ষেত্রে একটি তড়িৎবাহী তার বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে আই, তার জন্য তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে স্থির তড়িৎ আধান কিউ যে ভূমিকা পালন করে, ম্যাগনেটিজমের ক্ষেত্রে আই সেই ভূমিকা পালন করে। গাউসের সূত্রে আমরা কি করতাম, যে চার্জ কিউ ছিল তাকে একটি বদ্ধ তল দ্বারা আমরা ঘিরতাম। সেই তলটির নাম তোমাদের মনে থাকবে, আমরা নাম দিয়েছিলাম গাউসীয় তল। এখানে অ্যাম্পেয়ার সার্কিটাল লতে আমরা একটি বদ্ধ পথের সাহায্যে এই তড়িৎবাহী তারটিকে আমরা ঘিরব। তাহলে আরেকবার আমি তুলনাটা বলে দিই। কিউ স্থির আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হতো, তাকে আমরা একটি বদ্ধ পথ দ্বারা ঘিরেছিলাম। এখানে আই তড়িৎ প্রবাহের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাকে একটা বদ্ধ পথের দ্বারা আমরা ঘিরছি। এই বদ্ধ পথটি কিন্তু এখানে গাউসীয় তলের মতো কোনো আলাদা করে নাম নেই। এবার আমরা আসি স্টেটমেন্টে। দেখো, গাউসের সূত্রের স্টেটমেন্টে কী ছিল, বাম দিকে ছিল সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এখানে একটি সারফেস দিয়ে আমরা ঘিরেছিলাম চার্জটিকে, তাই বাঁ দিকটি ছিল আমাদের ইলেকট্রিক ফ্লাস্ক বা সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এখানে সারফেস দিয়ে ঘিরেছিলাম বলে সারফেস ইন্টিগ্রেশন হয়েছিল, কিন্তু এখানে দেখো যে কারেন্ট রয়েছে আই কারেন্ট, তাকে আমরা একটি বদ্ধ পথ দ্বারা ঘিরছি, ফলে সারফেস ইন্টিগ্রেশনের পরিবর্তে এখানে হবে লাইন ইন্টিগ্রেশন, একটি সিঙ্গেল ইন্টিগ্রেশন হবে। এখানে ডিএস ছিল, সারফেস ইন্টিগ্রেশন করা হচ্ছে বলে তার পরিবর্তে এখানে হলো ডিএল। তাহলে দেখো, তুলনা যদি আমরা দুটির করি, দেখতে পাচ্ছি আমরা হুবহু একই রকমের ফর্মুলা। এখন গাউসের সূত্রের সাহায্যে আমরা কী বের করতাম, আমরা ইলেকট্রিক ফিল্ড ই বের করতাম, তাই এখানে দেখো লতে ইলেকট্রিক ফিল্ড রয়েছে। কিন্তু অ্যাম্পেয়ারের সার্কিটাল লর সাহায্যে আমরা কী বের করি, ম্যাগনেটিক ফিল্ড বি বের করি, তাই এখানে দেখো বি রয়েছে। তাহলে গাউসের সূত্রের সারফেস ইন্টিগ্রেশনটা এখানে হয়ে গেল লাইন ইন্টিগ্রেশন, গাউসের সূত্রে যেখানে ছিল ই সেটি এখানে হয়ে গেল বি, গাউসের সূত্রে যেখানে ছিল ডিএস সারফেস ইন্টিগ্রেশন, সেখানে এখানে হয়েছে লাইন ইন্টিগ্রেশন ডিএল। এবার আসি আমরা ডান পক্ষে। ডান পক্ষে দেখো, এখানে কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল, তাই এখানে দেখো আমরা সেই কিউ আধানটিকে লিখেছিলাম। কিন্তু এখানে খেয়াল করে দেখো, এই তড়িৎ প্রবাহ আই, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তাই কিউ এর পরিবর্তে দেখো এখানে লেখা হলো কিন্তু আই, কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ডের উৎস হলো আই প্রবাহটি। এবার আসি আমরা কনস্ট্যান্টটিতে। তোমরা দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্সে
আমরা যে কনস্ট্যান্টটি আমরা ইউজ করি সেটি হলো 1/4πε0। তোমরা জানো ε0কে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। ε0 এই যে কনস্ট্যান্টটি ছিল তাতে নিচে থাকতো, হরে থাকতো, তাই কিউ এর নিচে এখানে আমরা ε0কে লিখেছিলাম। এবার আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিজম পড়েছি, বায়ো-সাভার্টের ল পড়লাম, সেখানে দেখলাম যে ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে যে কনস্ট্যান্টটা আমরা ইউজ করি সেটি হলো μ0/4π। এখানে দেখো তোমরা যে μ0 এই কনস্ট্যান্টটা হরে থাকে, ওপরে থাকে, তাই এখানে μ0কে আমরা ওপরে লিখলাম। ঠিক আছে, এখানে ε0 কনস্ট্যান্টটি নিচে থাকে বলে কনস্ট্যান্টের নিচে হলো, এখানে μ0 কনস্ট্যান্টটি উপরে থাকে বলে ভগ্নাংশের, তাই এখানে μ0 ওপরে লিখলাম। বাকি সমস্ত কিছু দেখো এই লটির হুবহু এক। আরেকবার আমি লটি বলে দিই। দেখো সারফেস ইন্টিগ্রেশন এখানে চেঞ্জ হয়ে গেল লাইন ইন্টিগ্রেশন। এখানে ছিল ইলেকট্রিক ফিল্ড ডি, তার পরিবর্তে হয়ে গেল ম্যাগনেটিক ফিল্ড বি। এখানে ছিল সারফেস ইন্টিগ্রেশন ডিএস, তার পরিবর্তে এখানে হয়ে গেল লাইন ইন্টিগ্রেশন ডিএল। এবং এখানে ছিল দেখো বদ্ধ তল, তার পরিবর্তে এখানে কিন্তু বদ্ধ পথ হয়েছিল, সেই জন্যই ইন্টিগ্রেশনটি চেঞ্জ হলো। এখানে ইলেকট্রিক ফিল্ডের উৎস ছিল কিউ আধান, এখানে ম্যাগনেটিক ফিল্ডের উৎস হচ্ছে আই প্রবাহ। এখানে চৌম্বক তড়িৎভেদ্যতা ε0 ছিল ভগ্নাংশের নিচে, এখানে চৌম্বক ভেদ্যতা শূন্যস্থানের μ0 সেটি হলো ভগ্নাংশের ওপরে। তাহলে এইভাবে আমরা গাউসের সূত্রের অনুরূপভাবে এখানে একটি আমরা ল পেলাম, অ্যাম্পিয়ার সার্কিটাল লকে আমরা বলবো। এই লটির সাহায্যে আমরা খুব কুইক ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে পারবো। এবার আমরা দেখে নিই অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের স্টেটমেন্ট। দেখো তোমাদের বইয়েতে 1.5 এই সেকশানে তোমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল দেখতে পাবে। এখানে অনেক কিছু তোমাদের এখানে বোঝানো রয়েছে, এগুলি তোমরা পড়বে, এই অংশগুলি তোমরা পড়বে। এই প্রমাণটির কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র স্টেটমেন্টটি করলেই হবে। দেখো অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট যেটি তোমাদের আমরা বোঝালাম সেটি দেখো এখানে রয়েছে। এখানে অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের যদি স্টেটমেন্ট বলা হয় এখান থেকে এখান পর্যন্ত তোমরা লিখবে, লেখার পরেই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটিও লিখবে। এখানে আই যে এখানে তোমরা জানো যখন কোনো আমরা ল লিখি সেই লতে প্রত্যেকটি অক্ষরের ভ্যালু আমাদের বলতে হয়, তাই আই এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে বদ্ধ পথ দ্বারা বেষ্টিত পথে তড়িৎ প্রবাহ, সেটি তোমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। এবং বি μ0 ডিএল কি তা এখানে না লিখে নিই, সেগুলি তোমরা কিন্তু ব্র্যাকেটে লিখে দিও। তাহলে অ্যাম্পিয়ার সার্কিটাল ল যদি লিখতে বলা হয় পরীক্ষায়, তাহলে এখান থেকে এখান পর্যন্ত তোমাদের উত্তর হবে। এরপর আসি আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল থেকে আমাদের কী কী কোশ্চেন আছে। অ্যাম্পিয়ার সার্কিটাল ল কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। অ্যাম্পিয়ার সার্কিটাল ল থেকে মূলত এর কিছু প্রয়োগ আছে, এর কিছু অ্যাপ্লিকেশান আছে, যেগুলো কিন্তু এইচএসের জন্য, যেটা বললাম তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ। 3টি অ্যাপ্লিকেশান এখানে রয়েছে। দীর্ঘ ঋজু তার, এটি অসীম দৈর্ঘ্যের দীর্ঘ ঋজু তার, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড আমাদের বের করতে হয়। একটি সলিনয়েডের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড বের করতে হয়, এবং টরয়েডের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড বের করতে হয়। এই 3টি ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করব। দীর্ঘ ঋজু তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড, সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড এবং টরয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড। দেখো দীর্ঘ ঋজু তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় অ্যাম্পিয়ার সার্কিটাল লর সাহায্যে 1.5.1 এই সেকশানে দেখানো রয়েছে। এখানে চিত্রটি আমি তোমাদের একটু ব্যাখ্যা করি। দেখো এখানে একটি তড়িৎবাহী তার রয়েছে যেটি লাল রঙে তোমাদের দেখানো রয়েছে, তার মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই তারটি থেকে আর দূরত্বে পি বিন্দুতে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। তাহলে আমরা কি করলাম, প্রথমে একটি আমরা বদ্ধ পথ কল্পনা করলাম। এই বদ্ধ পথটি হলো এই যে তারটি রয়েছে তাকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি বৃত্ত। এই বৃত্ত পথটিকে আমরা বদ্ধ পথ হিসেবে কল্পনা করে নিলাম। এখন এই বদ্ধ পথের উপর আমাদের কি বের করতে হবে, আমাদের অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের বাম পক্ষে রয়েছে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন বি ডট ডিএল, এটি আমাদের নির্ণয় করতে হবে। কোথায় নির্ণয় করতে হবে, এই পথটিতে। এখন ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান যদি আমরা লিখি, আমরা লিখতে পারি সারফেস লাইন ইন্টিগ্রেশন, সারফেস নয়, লাইন ইন্টিগ্রেশন বি ডট ডিএলটি হয়ে যাবে শুধুমাত্র বিডিএল। কেন বিডিএল হয়ে গেল, দেখো তারের এই ক্ষুদ্র অংশে বি এর যেটা দিক ডিএল এর একই দিক, অর্থাৎ বি এবং ডিএল তাদের মধ্যবর্তী কোণ থিটা সমান হয় 0 ডিগ্রি। তাহলে বি ডট ডিএল এটি হয়ে যাবে বিডিএল কস 0, অর্থাৎ হয়ে যাবে বিডিএল, শুধুমাত্র বিডিএল, ভেক্টর চিহ্ন উঠে যাবে, শুধুমাত্র স্কেলার মান পড়ে থাকবে। এবার দেখো সিমেট্রির জন্য আমরা বলতে পারি যেহেতু তার থেকে এই বৃত্তপথটির সমস্ত অংশের দূরত্ব সমান, তাই এর সমস্ত অংশে বি এর ভ্যালু সেম হবে,
ফলে আমরা কি করতে পারবো, আমরা ইন্টিগ্রেশনের বাইরে দেখো ইন্টিগ্রেশনের বাইরে আমরা বের করে নিতে পারবো বিকে। দেখো এখানে বি ডট ডিএল সেটি হয়ে গেল বি ডিএল কস 0 ডিগ্রি, যেহেতু বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। বি যেহেতু বদ্ধ পথের সমস্ত জায়গায় বি এর মান সমান, তাই বি ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল, বি একটি কনস্ট্যান্ট, পড়ে রইল ইন্টিগ্রেশন ডিএল। এখন ইন্টিগ্রেশন ডিএল এর ভ্যালু কত তোমরা চিত্রে দেখো, ইন্টিগ্রেশন ডিএল মানে এই তারটিকে সম্পূর্ণ এক পাক ঘুরলে যে দৈর্ঘ্য হয় সেটি ইন্টিগ্রেশন ডিএল এর ভ্যালু, মানে পুরো পথটির ভ্যালু, যেহেতু ক্লোজ লাইন ইন্টিগ্রেশন নিচ্ছি। এখন এই বৃত্তপথটির দৈর্ঘ্য কত, এই বৃত্তপথটির দৈর্ঘ্য হবে, আমরা জানি বৃত্তের পরিধি যেটি হয় 2πr, ফলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ক্লোজ লাইন ইন্টিগ্রেশন ডিএল ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি 2πr। তাহলে এই ভ্যালুটি যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের বাম পক্ষটি নির্ণয় করে নিতে পারছি। বাম পক্ষে ছিল ইন্টিগ্রেশন বি ডট ডিএল, তার ভ্যালু হয়ে গেল কি বি ইন্টু 2πr। এখানে ইন্টিগ্রেশন ডিএল তার ভ্যালু বসালাম 2πr। কিন্তু আমরা অ্যাম্পিয়ার সার্কিটের লতে আমরা কি পড়েছি যে ক্লোজ লাইন ইন্টিগ্রেশন বি ডট ডিএল এটি কিসের সঙ্গে সমান হয়, বি ডট ডিএল সমান হয় মিউ জিরো আই এর সঙ্গে। তাহলে আমরা লিখতে পারি এই যে ক্লোজ লাইন ইন্টিগ্রেশন যেটা আমাদের বেরোলো এটি সমান হচ্ছে মিউ জিরো আর। কোথা থেকে লিখতে পেলাম, এটা অ্যাম্পিয়ার সার্কিটের ল থেকে আমরা লিখতে পারলাম। তাহলে এখান থেকে দেখো বি নির্ণয় করে নিলাম, 2πr নিচে নেমে এলো, হয়ে গেল মিউ জিরো আই বাই 2πr। এটিকে যদি আমরা সাজিয়ে লিখতে পারি মিউ জিরো বাই 4π 2i বাই আর। এখান পর্যন্তই আমাদের করতে হবে। তাহলে এইভাবে শুধুমাত্র দেখো তোমরা এইটুকু ক্যালকুলেশান, একটি ছবি এবং এইটুকু ক্যালকুলেশান, বাকিটি বর্ণনা, এইটুকু ছোট্ট ক্যালকুলেশান থেকেই কিন্তু আমরা দীর্ঘ ঋজু তারের জন্য সেই তারটি থেকে আর দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে পারছি অ্যাম্পিয়ার সার্কিটের লর সাহায্যে। দীর্ঘ ঋজু তারের জন্য যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড বায়ো-সাভার্ট লতে নির্ণয় করেছিলাম সেটি কিন্তু অনেক আকারে বড় ছিল, কিন্তু দেখো যখন আমরা অ্যাম্পিয়ার সার্কিটের লর সাহায্যে করলাম, এখানে দেখো ছবিটি এঁকে একটু বর্ণনা এবং ক্যালকুলেশনটি দেখো কত ছোট হলো। ঠিক এটিই হলো সুবিধা অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের, যে আমরা খুব কুইক কিন্তু অ্যাম্পিয়ার সার্কিটের লর সাহায্যে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে পারছি। কিন্তু এর একটি অসুবিধা রয়েছে, সেটি হলো সসীম দৈর্ঘ্যের বা ফাইনাইট লেন্থের কোনো তারের ম্যাগনেটিক ফিল্ড, তড়িৎবাহী তারের ম্যাগনেটিক ফিল্ড এই লর সাহায্যে নির্ণয় করা যায় না। শুধুমাত্র অসীম দৈর্ঘ্যের তারের ম্যাগনেটিক ফিল্ডই এই লয়ের সাহায্যে নির্ণয় করা যায়। এরপর আমরা পড়ব সলিনয়েড। সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য ম্যাগনেটিক ফিল্ড আমরা নির্ণয় করব। তার আগে আমরা দেখে নেব যে সলিনয়েড কাকে বলে। তো সলিনয়েড কাকে বলে দেখো বইয়েতে একটি সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে। যদি আমরা এরকম এই চিত্রটি তোমরা দেখো তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে সলিনয়েড কাকে বলে। এরকম একটি চোঙাকৃতি দণ্ডের গায়ে যদি আমরা একটি তড়িৎবাহী তারকে এরকম পাকিয়ে দিই তাহলে যে শেপটি আমরা পাবো, দেখো এরকম একটা আমরা শেপ পাবো, এরকম তারের এরকম একটি স্প্রিংয়ের মতো শেপ হবে। এই শেপটিকেই বলা হয় সলিনয়েড। তার সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে, চিত্রও তোমাদের দেখানো রয়েছে। এই সলিনয়েডের মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ পাঠাই তাহলে কী ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তা ম্যাগনেটিক লাইন্সের সাহায্যে আমরা দেখাতে পারি। দেখো এই চিত্রটিতে এই কালো রঙের তারটি একটি সলিনয়েড, এখানে দেখো ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি। এই সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ যখন আমরা প্রবাহিত করছি তখন এই সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য এইরকম ম্যাগনেটিক লাইন্স তৈরি হয়। অর্থাৎ সলিনয়েডের এই অক্ষ বরাবর খুব স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড পাই। এই অক্ষ বরাবর দেখো এখানে প্রচুর পরিমাণে চৌম্বক বলরেখা রয়েছে, কিন্তু এর বাইরের অংশে দেখো এই অংশগুলোয় দেখো ম্যাগনেটিক ফিল্ড কিন্তু খুব উইক। এখানে খুব দুর্বল ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি এবং অক্ষ বরাবর আমরা খুব স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য কী ধরনের ম্যাগনেটিক লাইন্স আমরা পাই। এরপর এই দীর্ঘ ঋজু সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তার মান আমরা নির্ণয় করব অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের সাহায্যে। এটি আমাদের অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের দ্বিতীয় প্রয়োগ। দেখো চিত্রে তোমাদের একটি সলিনয়েড দেখানো রয়েছে, এটি একটি ব্যাটারি। দেখো এই তার গেছে, এটি একটি সলিনয়েড, তার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। দেখো এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে ফিরছে। এখন এই সলিনয়েডের আমরা জানি যে অক্ষ বরাবর একটু আগেই দেখলাম যে একটি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড হয় এই অক্ষটি বরাবর। এই অক্ষ বরাবর স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয় তা আমাদের অ্যাম্পিয়ার সার্কিটের লর সাহায্যে নির্ণয় করতে হবে। তো তার জন্য প্রথমেই আমরা একটি বদ্ধ পথ কল্পনা করলাম। তোমরা জানো অ্যাম্পিয়ার সার্কিটের লর স্টেটমেন্টেই বলা আছে যে কারেন্টটি প্রবাহিত হয় কোনো তারের মধ্যে দিয়ে, যখন কোনো কারেন্ট প্রবাহিত হয় তখন একটি বদ্ধ পথ কল্পনা করে ওই তারটিকে কিন্তু ঘিরতে হয়, তবেই আমরা অ্যাম্পিয়ার সার্কিটের ল প্রয়োগ করতে পারি। এখানে
বদ্ধ পথটি ধরা হলো একটি আয়তক্ষেত্র। দেখো এই একটি আয়তক্ষেত্রকে বদ্ধ পথ হিসেবে ধরা হলো। বইয়ের ছবিতে একটু ত্রুটি আছে, বইয়েতে আয়তক্ষেত্রটি দেখো সলিনয়েডের থেকে ছোট নেওয়া হয়েছে, কিন্তু তোমরা বইয়েতে একটু কারেকশান করে নেবে পেন্সিল দিয়ে। আয়তক্ষেত্রটি একদম সলিনয়েডের সমান দৈর্ঘ্য সম্পন্ন হবে, অর্থাৎ সলিনয়েডটি যেখান থেকে শুরু সেখান থেকে আয়তক্ষেত্র শুরু হবে, যেখানে শেষ সেখানে আয়তক্ষেত্র শেষ হবে। আয়তক্ষেত্রের নিচের বাহুটি থাকবে সলিনয়েডের একদম মাঝখানে অক্ষ বরাবর এবং ঠিক সম দূরত্বে ওপরের বাহুটি থাকবে এবং দুই প্রান্ত আমরা যোগ করে দেব। আমরা এই আয়তক্ষেত্রটির নাম দিলাম ABCD। এই বিন্দুটি A, এটি B, এটি C, এটি D। তাহলে দেখো এই যে তড়িৎবাহী তারকে বদ্ধ পথ দিয়ে ঘিরতে হয়, এক্ষেত্রে আয়তকার পথটি হলো সেই বদ্ধ পথ। আমরা তড়িৎবাহী তারটিকে ঘিরে ফেললাম একটি বদ্ধ পথ কল্পনা করে নিয়ে। এরপর অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র আমরা প্রয়োগ করব। বাম পক্ষে থাকে ইন্টিগ্রেশন B.dl, সেটি আমরা চলো নির্ণয় করে নিই। দেখো এই যে বদ্ধ পথটি রয়েছে, এখানে ছবিটি তোমরা একটু বইতে কারেকশান করে নেবে, যেটি বললাম আয়তক্ষেত্রটির লেন্থ একটু বড় হবে, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত হবে। তো আমরা প্রথমেই করছি, দেখো ইন্টিগ্রেশন B.dl আমরা নির্ণয় করে নিচ্ছি। ইন্টিগ্রেশন B.dlকে আমরা দেখো চারটে পার্টে ভাঙছি। তোমরা জানো ডেফিনিট ইন্টিগ্রেশন এইভাবে ভাঙা যায়। দেখো একটি তোমাদের আমি এক্সাম্পল দেখাচ্ছি, তোমরা ম্যাথের ক্লাসে এটা শিখেছো। ধরো তোমাদের একটি ইন্টিগ্রেশন আমি দিলাম, ইন্টিগ্রেশন x² dx, যার লিমিট হলো 0 to 10। একে দেখো ম্যাথে ক্যালকুলেশনের সময় তোমরা সুবিধার জন্য অনেক সময় এরকম ভাঙো। এই ইন্টিগ্রেশনের লিমিটটিকে প্রথমে ধরলাম 0 to 7 x² dx প্লাস করলাম 7 to 10 x² dx। তাহলে ইন্টিগ্রেশনের 0 to 10 লিমিট থেকে 0 to 7 প্লাস 7 to 10 এরকম লিমিটে কিন্তু আমরা ভাঙি। এই ধরনের একটি টেকনিক আমরা এখানে ইউজ করব, তাই তোমাদের আগেই কিন্তু এটি আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো দেখো ওই টেকনিকটি এখানে ইউজ করছি। ইন্টিগ্রেশন B.dl এটি একটি ক্লোজ লুপে ইউজ করা হয়েছে। কোন লুপ? ABCD লুপ। দেখো এখানে ABCD, অর্থাৎ এই ক্লোজ লুপটিতে আমরা B.dl ইন্টিগ্রেশনটি করব। তো একে এমনি চারটে পার্টে আমরা ভেঙে নিতে পারি, A to B, B to C, C to D, D to A। একটু আগে যেমন তোমাদের আমি ইন্টিগ্রেশনের লিমিট ভাঙাটা দেখালাম, সেভাবে ভেঙে নিলাম। তাহলে ABCD এই টোটাল পাথটাকে ভেঙে নিলাম A to B। তাহলে এখানে দেখো ক্লোজ চিহ্নটি আর থাকছে না, কারণ এটি ক্লোজ ইন্টিগ্রেশন নয়। ক্লোজ ইন্টিগ্রেশন মানে যেখান থেকে পথ শুরু হয়েছিল সেখান পর্যন্ত ফিরে আসতে হবে, অর্থাৎ A থেকে যদি শুরু করি, ABCD হয়ে Aতে যদি ফিরে আসি তখন এই ক্লোজ চিহ্নটি আমরা দিতে পারবো। এখন একে আমরা চারটি পার্টে ভাঙছি, A to B করছি, সেজন্য দেখো ক্লোজ চিহ্নটি উঠে গেল। তাহলে করলাম A to B B.dl এই পথটির জন্য। তারপর এই পথটির জন্য হলো B to C B.dl, এই পথটির জন্য হলো C to D B.dl, প্লাস এই পথটির জন্য হলো D to A B.dl। তাহলে একে কিন্তু আমরা চারটে পার্টে ভেঙে নিলাম। সমান হলো μ0 Ni। এটি অ্যাম্পিয়ার সার্কিটের লতে আমরা জানি, পড়েছি, ডান পক্ষে থাকে। এখানে ক্যাপিটাল N কি? ক্যাপিটাল N হলো মোট পাক সংখ্যা। দেখো এই লুপটির মধ্যে দিয়ে একটি তার তো যায়নি, এখানে অনেক কিন্তু তার গেছে। এক একটি লুপকে এক একটি তার আমাদের ধরে নিতে হবে। N সংখ্যক যদি পাক থাকে তাহলে মোট কত কারেন্ট গেছে? Ni সংখ্যক কারেন্ট গেছে, তাই ডান পক্ষ হলো μ0 Ni। এবার এই ইন্টিগ্রেশনটির যখন আমরা ভ্যালু বের করব, এখানে দেখো বেশ কিছু বইতে ব্যাখ্যা করা আছে, আমি তো তোমাদের আগে বলে দিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি বইয়ে কী কী লেখা রয়েছে। এই যে ইন্টিগ্রেশনটি আমরা এখানে দেখো এই চিত্রটি তোমরা দেখো, ABCD পথটি এখানে তোমাদের দেখিয়েছি। এখন দেখো বি টু সি যখন আমরা ইন্টিগ্রেশন B.dl করব, কোথা থেকে করছি? B থেকে C পর্যন্ত কি করছি? B.dl যখন আমরা করব তখন তার ভ্যালু কত হবে? তোমরা দেখো আমরা দেখেছি সলিনয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হচ্ছে অক্ষ বরাবর, এই বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড B এর দিক। আর B থেকে C পর্যন্ত যে DL হচ্ছে তার দিক, দেখো এইটি হচ্ছে DL এর দিক। তাহলে B এবং DL পরস্পর কত কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে B.dl এর ভ্যালু কত হবে? B.dl এর ভ্যালু হবে ইন্টিগ্রেশন B to C B.dl, তোমরা ডট প্রোডাক্টের ডেফিনেশন থেকে জানো, B.dl ইন্টু হয়ে যাবে cos 90 ডিগ্রি। তোমরা জানো cos 90-র ভ্যালু হয় 0, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটির ভ্যালু হবে 0। আরেকবার আমি বলি, ইন্টিগ্রেশন B to C B.dl যদি করি, চিত্র অনুসারে তোমরা দেখতে পাচ্ছ অক্ষ বরাবর হয় ম্যাগনেটিক ফিল্ড B এর দিক, আর B থেকে C এই DL বা এই দৈর্ঘ্যটির হচ্ছে ওপরের দিকে, পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে। ফলে ইন্টিগ্রেশন B to C B.dl এর ভ্যালু হবে 0। তাহলে এই B
টু সি বি ডট ডিএল এই পার্টটির ভ্যালু এটি হয়ে যাবে কিন্তু 0। অনুরূপভাবে দেখো তোমরা ডি টু এ সেই ইন্টিগ্রেশনটির ভ্যালুও 0 হচ্ছে। অনুরূপভাবে দেখো ডি টু এ বি ডট ডিএল, এই যে ডি টু এ বি ডট ডিএল, এখানে দেখো বি এদিকে আর ডি থেকে এ এই পথটি হচ্ছে এদিকে। দেখো এদের মধ্যে কোণ কত, 90 ডিগ্রি কোণ এদের মধ্যে, ফলে এই ইন্টিগ্রেশনটিরও ভ্যালু হয়ে যাবে 0। তাহলে দেখো আমরা যে 4টি পার্ট ইন্টিগ্রেশনের করেছিলাম তার মধ্যে দেখো এই পার্টটিতে ইন্টিগ্রেশন আর এই পার্টটিতে ইন্টিগ্রেশন হচ্ছে 0। আবার দেখো তোমরা এই সিডি অংশটি সলিনয়েডের বাইরে অবস্থিত। আমরা একটু আগে দেখলাম সলিনয়েডের বাইরে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটি খুব দুর্বল প্রকৃতির হয়, ফলে এই সিডি অংশের জন্য আমরা ধরতে পারি যে বি ইকুয়ালস টু 0। ফলে এই ইন্টিগ্রেশন সি টু ডি বি ডট ডিএল এর ভ্যালুও 0 হয়, যেহেতু বি সমান 0 ধরে নিতে পারি এই পথটিতে। তাহলে দেখো এই পথটিতে বি ডট ডিএল 0 হলো কেন? কারণ ডিএল এবং বি পরস্পর লম্ব। এই পথটিতে বি ডট ডিএল কেন 0 হলো? কারণ বি সমান আমরা 0 ধরে নিচ্ছি, সলিনয়েডের বাইরে ম্যাগনেটিক ফিল্ড খুব নগণ্য ধরছি। আবার ডি টু এ এই পথটিতেও ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা ধরলাম 0, কারণ ডিএল এবং বি পরস্পর লম্ব। তাহলে পড়ে রইল যে ক্লোজ লাইন ইন্টিগ্রেশনটা করেছিলাম তাতে এ টু বি বি ডট ডিএল পড়ে রইল। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা করেছিলাম ইন্টিগ্রেশন এ বি সি ডি বি ডট ডিএল, তাতে এই পার্টটি শুধু রইল, এটিও 0 হয়ে গেল কারণ বি এবং ডিএল পরস্পর লম্ব ছিল। এটি 0 হলো কারণ সলিনয়েডের বাইরে ম্যাগনেটিক ফিল্ড খুব উইক ধরেছি। এটি 0 হলো কারণ বি এবং ডিএল এই পথটিতে পরস্পর লম্ব। সুতরাং ইন্টিগ্রেশন এ বি সি ডি বি ডট ডিএল তার ভ্যালু হলো এ টু বি বি ডট ডিএল। শুধুমাত্র এই পার্টটি পড়ে রইল, দেখো এই পার্টটি শুধুমাত্র এখানে কিন্তু পড়ে আছে। ঠিক আছে, এবার এ টু বি বি ডট ডিএল এর ভ্যালু কত হবে? বি ডিএল কস 0। কেন দেখে নিই আমরা। এ টু বি বি ডট ডিএল মানে দেখো এই পথটি, এখন ম্যাগনেটিক ফিল্ড তো এই দিকেই রয়েছে, ডিএলও এদিকে রয়েছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? থিটা সমান হবে 0 ডিগ্রি। সুতরাং এ টু বি বি ডট ডিএল সমান আমরা লিখতে পারি বি ডিএল কস 0। কস 0 এর ভ্যালু আমরা জানি 1। ফলে দেখো ইন্টিগ্রেশন বি ডট ডিএল এটিকে আমরা লিখতে পারি বি ইন্টু এল, কারণ ইন্টিগ্রেশন ডিএল এ টু বি তার ভ্যালু হয় কত? ক্যাপিটাল এল, যেটা সলিনয়েডের দৈর্ঘ্য। তাহলে সুতরাং আমরা পেলাম বিএল সমান মিউ 0 এনআই, যেখানে এন হলো মোট পাক সংখ্যা। তাহলে বি সমান আমরা লিখতে পারি মিউ 0 এনআই বাই এল। এটি হলো সলিনয়েডের অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড। এখন এটিকে একটু অন্যভাবেও লেখা যায়। দেখো এন যদি মোট পাক সংখ্যা হয় এবং এল যদি সলিনয়েডের মোট দৈর্ঘ্য হয়, তাহলে ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এল একে আমরা লিখতে পারি স্মল এন। স্মল এন কোন রাশিকে নির্দেশ করে? একক দৈর্ঘ্যে পাক সংখ্যাকে নির্দেশ করে। ক্যাপিটাল এল দৈর্ঘ্যে মোট পাক সংখ্যা হলো ক্যাপিটাল এন, সুতরাং একক দৈর্ঘ্যে মোট পাক সংখ্যা হলো ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এন। এন সমান হচ্ছে স্মল এন। সুতরাং বি সমান আমরা লিখতে পারি মিউ 0 স্মল এন আই। তোমরা মনে রাখবে বি সমান যখন মিউ 0 স্মল এন আই লিখবো তখন স্মল এন হলো একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। আবার যখন এই সূত্রটা ব্যবহার করব বি সমান মিউ 0 এনআই বাই এল, এখানে ক্যাপিটাল এন লিখব, এটি হলো মোট পাক সংখ্যা। ক্যাপিটাল এন এখানে মোট পাক সংখ্যা, স্মল এন এখানে হলো একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। আচ্ছা, বইয়ের এই অংশটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে দেখো ইন্টিগ্রেশনের এখানে তোমরা দেখলে যে 3টে পার্টকে আমরা 0 ধরছি। কেন 0 ধরছি সেটি দেখো এখানে উল্লেখ করা আছে। দেখো বিসি এবং ডিএ এই দুটি বাহুতে ডিএল এবং বি পরস্পর লম্ব হয়, তাই ওই অংশ দুটির ইন্টিগ্রেশন 0 হয়। আর সিডি বাহুর জন্য দেখো বি সমান 0 ধরা হয়। তাহলে এই যে স্ট্যান্ডারটি রয়েছে এই স্ট্যান্ডারটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্ট্যান্ডারটি যেন তোমরা কোনোভাবে বাদ না দাও সেটি খেয়াল রাখবে তোমরা। তাহলে ইন্টিগ্রেশনটিকে 4টি পার্টে লিখে এই ব্যাখ্যাটির সাহায্যে আমরা বুঝিয়ে দেবো যে ইন্টিগ্রেশনের শেষ 3টি পার্ট 0 হয়ে যায় এবং শুধুমাত্র প্রথম পার্টটি পড়ে থাকে। এটি আমি তোমাদের আরেকটু কিন্তু দেখিয়ে দিলাম, এটি কিন্তু তোমরা খেয়াল রেখো। তাহলে এইভাবে আমরা বায়ো-সাভার্ট লয়ের 2টি অ্যাপ্লিকেশন আজকে আমরা পেলাম। বদ্ধপথের সূত্রের সাহায্যে দীর্ঘরুজু তারের ম্যাগনেটিক ফিল্ড বের করা এবং সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড বের করা। এর নেক্সট একটি ভিডিওতে আমি টরয়েডের ম্যাগনেটিক ফিল্ড কীভাবে আমরা নির্ণয় করি সেটি আমি তোমাদের দেখিয়ে দেবো। আজকে ক্লাস এই পর্যন্তই থাকুক। টাটা।